হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আমাদের আজকের বিষয় হলো ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল, অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারে বা এই বিষয়ে আমরা জানতে পারবো যে ত্রিকোণমিতিক যে কোণানুপাতগুলি আছে, যেমন সাইন, কস, ট্যান, তাদের ভিতর যে কোণটি থাকে, এতদিন পর্যন্ত সাইন থিটা বা আলফা দিয়ে অঙ্ক করেছিলাম বা কোনো একটি কোণ দেওয়া থাকতো। এখন সেই কোণের যদি যোগ বা বিয়োগ থাকে, অর্থাৎ এ প্লাস বি বা এ মাইনাস বি যদি থাকে সাইন বা কসের ভিতর, তাহলে সেগুলির জন্য কি ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলি আমরা এই চ্যাপ্টার থেকেই জানতে পারবো। এই দুটো সূত্র, যে সাইন এ প্লাস বি ও কস এ প্লাস বি ইকুয়াল টু এরকম হয়, যেমন সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আবার কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এরকম প্রত্যেকটি ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাগুলি মনে রাখার আগে আমরা জেনে নিই এই দুটি ফর্মুলা কেন হলো, কি করে এলো। এই দুটির প্রমাণ দেখে নেওয়ার পর আমরা বাকি ফর্মুলাগুলি লিখব। তো দেখো, তোমাদের যেমন বলা হয়েছিল, ধরো ও একটি বিন্দু, এটি এই বিন্দুকে কেন্দ্র করে একটি রশ্মি ও এক্স বরাবর ছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও এক্স সরলরেখাটি ও ওয়াই অবস্থানে আসলো। এর জন্য কোণ উৎপন্ন করলো এ। আবার ও ওয়াই রেখাটি আরও ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, ধরলাম ঘুরে গিয়ে ও জেড অবস্থানে আসলো, এবং ও ওয়াই থেকে ও জেড পর্যন্ত ঘোরার জন্য কোণ উৎপন্ন করলো বি। তাহলে এই পুরো কোণটা, অর্থাৎ এক্স থেকে ও ওয়াই পর্যন্ত যেতে যে পুরো কোণটা উৎপন্ন হবে সেটি হবে এ প্লাস বি। ঠিক আছে? তো এখন আমরা দেখব যে এ প্লাস বি কোণের জন্য সাইন এ প্লাস বি কত হবে এবং কজ এ প্লাস বি কত হবে। তো দেখো, প্রমাণটি করার সময় যে কাজটা তোমাদের করতে হবে, এরকম একটা ড্রয়িং করতে হবে। অঙ্কন পয়েন্টটা কীভাবে করলে ড্রয়িংটা, সেটা আমি যেভাবে বললাম এভাবে লিখতে হবে, এবং এখানে কিছু অঙ্কন আছে যেটি খুব গুরুত্ব সহকারে তোমাদের বুঝতে হবে, কারণ এই অঙ্কনগুলোই স্টুডেন্টরা ভুলে যায়। তো দেখো, সবসময় মনে রাখবে লাস্ট যে লাইনটা আসছে সেই লাইনের উপর একটি যে কোনো বিন্দু নাও। ধরলাম এই বিন্দুটি পি। তাহলে পি বিন্দু থেকে প্রথম যে সরলরেখাটি তার উপর একটি লম্ব, নাম দিলাম পি কিউ, এবং দ্বিতীয় সরলরেখাটির উপর আর একটি লম্ব, নাম দিলাম পি কিউ আর। বোঝা গেছে? এখন আর যে বিন্দুটি পেলাম সেই বিন্দু থেকেও প্রথম সরলরেখার উপর লম্ব টানতে হবে, ধরলাম এটি এস। এখন এখান থেকে লম্ব হয়ে গেছে, ওই বিন্দু থেকে আরেকটি লম্ব হবে যেটি পুরনো যে লম্ব রেখাটি আছে তার উপর টানতে হবে, এটি হলো টি। তো এখন দেখো এখানে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হলো এবং এই প্রমাণটা কিভাবে করা যায়। তো শুরু করছি সাইন এ প্লাস বি এর প্রমাণটা। দেখো, সাইন এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি কোণের জন্য যে ত্রিভুজটি এখানে উৎপন্ন হয়েছে ও পি কিউ, এই ত্রিভুজের লম্ব হচ্ছে পি কিউ এবং অতিভুজ হচ্ছে ওপি। অর্থাৎ আমি লিখলাম পি কিউ বাই ওপি। এখন এই পি কিউ যে সরলরেখাটি আছে এটি লম্ব, এই সরলরেখাকে সবসময় উপরে লবে যে বাহুটি আসবে সেই বাহুটিকে দুটি বাহুর সমষ্টির আকারে বা অন্তরের আকারে লিখতে হবে। এখন পি কিউ সরলরেখাটাকে ভেঙে আমরা কেবলমাত্র সমষ্টি বানাতে পারি, কারণ পি কিউ এর মাঝখানে একটি বিন্দু পড়ে গেছে টি, তাই টি বিন্দুতে এই পি কিউ রেখাটি দুই ভাগ করে দিতে হবে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি পিটি প্লাস টি কিউ বাই, নিচে ওপি ছিল, ওপি এখানে
কোনোভাবেই বিভক্ত হচ্ছে না, কারণ ওপি সরলরেখা, মাঝখানে কোনো বিন্দু নেই। এখন এই দুটোকে আমরা বিচ্ছেদ করে দিব, তাহলে পাচ্ছি পিটি বাই ওপি প্লাস টিকিউ বাই ওপি। এখন যে লাইনটি আমি করব সেটি খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবে। এই যে পিটি বাই ওপি, পিটি যে লাইনটি, পিটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, পিটি হচ্ছে এই থেকে এই পর্যন্ত পিটি, আর ওপি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো পিটি এবং ওপি এই দুটো কিন্তু একই ত্রিভুজের দুটো বাহু নয়। তো তোমাদের এমন একটি বাহু এখানে নিতে হবে যাতে সেই বাহুটি অন্য দুটি ত্রিভুজের কমন বাহু হয়। এটা কি করে বুঝবে? সর্বপ্রথম আমি বলি পিটি সরলরেখাটি কোন ত্রিভুজের বাহু। তোমরা পরিষ্কার বুঝতে পারছো, পিটি সরলরেখাটি এই ছোট্ট ত্রিভুজটির বাহু, ঠিক আছে। আবার ওপি সরলরেখাটি কোন ত্রিভুজের বাহু? ওপি সরলরেখাটি এই ত্রিভুজের বাহু হতে পারে, আবার এই ত্রিভুজের বাহু হতে পারে। ঠিক আছে তো? তাহলে দেখো, আমি এমন একটি বাহু চুজ করব যেটি কিনা দুটি ত্রিভুজের কমন বাহু হবে। তো এখানে আমি যেটা পাচ্ছিলাম, পিটি এই ত্রিভুজের বাহু এবং ওপি দুটো ত্রিভুজের বাহু, তাদের মধ্যে আমি এই ত্রিভুজটিকে নিতে পারবো না, কারণ এই ত্রিভুজটি নিলে সেখানে আমি কোনো এই ছোট ত্রিভুজের সঙ্গে কমন বাহু পাচ্ছি না। তাই আমাকে দেখতে হবে এই ত্রিভুজটি এবং এই ছোট ত্রিভুজটি, এদের মধ্যে কমন বাহু পাচ্ছি আমি পিআর। যার জন্য এই জায়গাটিকে আমি ভেঙে লিখব পিটি বাই পিআর ইন্টু পিআর বাই নিচে যা ছিল ওপি। বিষয়টা আমি আরেকবার বলি, এখানে দুটি বাহু ছিল, একটি পিটি একটি ওপি। পিটি ছিল এই ছোট্ট বাহুটির মানে ছোট্ট ত্রিভুজটির একটি বাহু, এবং ওপি ছিল এই ত্রিভুজের বাহু সাথে আবার এই ত্রিভুজের বাহু। কিন্তু এই ত্রিভুজটি নিলে আমি এই ত্রিভুজের সঙ্গে কোনো কমন বাহু নিয়ে আসতে পারবো না। তার জন্য আমি চুজ করলাম এই ও পি আর এই ত্রিভুজটি, আর পি টি আর এই ত্রিভুজটি। এই দুটি ত্রিভুজের মধ্যে কমন বাহু পড়ে যাচ্ছে পিআর, তাই পিআর দিয়ে একবার ভাগ করলাম, একবার গুণ করে নিলাম। ঠিক একই রকম আমাকে দেখতে হবে এবার টিকিউ। টিকিউ কোন ত্রিভুজের বাহু? তো টিকিউ কোনো ত্রিভুজের বাহু না, যার জন্য এই ক্ষেত্রে আমাকে টিকিউ এর পরিবর্তে অন্য একটি সরলরেখা ব্যবহার করতে হবে। যেহেতু এখানে পিকিউ এবং আরএস দুটি একই সরলরেখার উপর লম্ব, তাই পিকিউ এবং আরএস দুটি সমান্তরাল বাহু। এই সমান্তরাল বাহুর আবার আর থেকে এর উপর লম্ব, তার মানে এটি একটি সামান্তরিক। তাই এখানে টিকিউ এর সঙ্গে আরএস ইকুয়াল হবে, তাই এখানে টিকিউ এর পরিবর্তে আমাকে প্রথমে লিখতে হবে আরএস। তো এখানে আমরা এখনই ওই স্টেপটা করতে পারছি না যেটা আমরা আগের রাশিটার জন্য করলাম। তো এখন দেখো, এটি লেখা যাচ্ছে, এটি এখনই আমি কোনো যোগ বিয়োগ কোনো সূত্র দেখাচ্ছি না এখানে, আপাতত এটাই থাক, একবারে দুটো লিখবো। তো এখানে আরএস এবং ওপি। এবার দেখা যাচ্ছে আরএস এই যে বাহুটি, এটি এই ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের একটি বাহু, এবং ওপি আগের মতোই এই ত্রিভুজ বা এই ত্রিভুজ এর বাহু। তো এখানে ওপি আবার সেই একই এই বড় ত্রিভুজের বাহু নিয়ে কোনো লাভ হবে না আমার। তো ওপিকে এই জায়গা থেকে না, এই ত্রিভুজের বাহু না নিয়ে আমরা ওপি আবার এই ত্রিভুজটি চুজ করব, বি কোণের ত্রিভুজটি। তাহলে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি, আবার বলছি আমি, আরএস হচ্ছে এই ত্রিভুজটিরই বাহু, সুতরাং আরএস তো এই ত্রিভুজ থেকেই নিতে হবে, এবং ওপি হচ্ছে এই ত্রিভুজের উপরের ত্রিভুজটির একটি বাহু। তাহলে আমাকে এখন এমন একটি রেখা চুজ করতে হবে যেটা কিনা ওই দুটি ত্রিভুজের কমন বাহু হবে। এখানে বোঝা যাচ্ছে আমি যদি ওআর বাহুটি চুজ করি, তাহলে ওআর বাহুটি এই ত্রিভুজের একটি বাহু হবে এবং ওপি আর ত্রিভুজেরও একটি বাহু হবে। তাই আমাকে ওআর বাহু দিয়ে একবার ভাগ একবার গুণ করতে হবে। তাহলে আমি লিখলাম আরএস
বাই ওআর, ওআর বাই ওপি। ঠিক আছে, এটি একটি জটিল কাজ ছিল। এই কাজটি হয়ে গেলে আর এখানে কোনো কিছু অসুবিধা থাকে না। তো এখন দেখো পিটি বাই পিআর। পিটি কি ছিল? পিটি বাই পিআর। তো ভিউয়ার্স, এখানে আমি একটা জিনিস দেখিনি। এখানে এই পিআর সরলরেখাটি ওএস সরলরেখার সঙ্গে সমান্তরাল এবং বলতে পারি ওআই একটি ভেদক। সুতরাং এটি যদি এ কোণ হয় তাহলে এই কোণটিও এ হবে। ঠিক আছে, আবার এটির সঙ্গে এটি যোগ করলে 90, আবার উপরটির সঙ্গে এটি যোগ করলেও 90। সুতরাং এটি যদি এ হয় তাহলে আবার এই কোণটি এ হবে। ঠিক আছে, তো তোমরা এটি দেখবে, এই প্রমাণটি আছে, এই প্রমাণটি তোমাকে এখানে করে নিয়ে করলেই ভালো হয়, উপরে লিখে দেবে। তো এখানে এই কোণটি এ থাকার জন্য উপরের এই কোণটি এ হলো। এখন আমি আসি পিটি বাই পিআর। তো এই এ কোণের সাপেক্ষে যদি আমি দেখি তাহলে পিটি হচ্ছে ভূমি আর পিআর হচ্ছে অতিভুজ, কারণ এটি 90 ডিগ্রি। তাহলে এটি ভূমি আর এটি অতিভুজ। তাহলে আমি পাচ্ছি cos A। আবার পিআর ওপি, পিআর এই বাহুটি, ওপি হচ্ছে এই বাহুটি, যেটা আমরা চুজ করেছিলাম এই ত্রিভুজটি। তো এই ত্রিভুজের এটি হচ্ছে বি কোণ, সেই কোণের সাপেক্ষে পিআর হচ্ছে লম্ব। এবং যেহেতু এই বাহুটি ওআই বাহুর উপর লম্ব, তাই এটি 90 ডিগ্রি, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এটা। তো পিআর হচ্ছে লম্ব এবং ওপি হচ্ছে তার অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, এবং এখানে বি কোণের সাপেক্ষে তাহলে এটি হয়ে যাচ্ছে সাইন বি। এরপর প্লাস, এখন দেখব আর এস বাই ওআর। এখানে আর এস হচ্ছে এই বাহুটি, ওআর হচ্ছে এই বাহুটি। দেখা যাচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ, ও আর এস একটি সমকোণী ত্রিভুজ এ কোণের সাপেক্ষে। তাহলে এখানে আর এস হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব বাই অতিভুজের নিয়ম অনুযায়ী এটি হয়ে যাবে এ কোণের সাপেক্ষে সাইন এ। এখন দেখব ও আর বাই ওপি। ও আর এই বাহুটি, ও পি এই বাহুটি, এই সমকোণী ত্রিভুজের ও আর হচ্ছে ভূমি বি কোণের সাপেক্ষে এবং ওপি হচ্ছে অতিভুজ। তাহলে বি কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos বি। তো তোমরা দেখতে পাচ্ছ cos a sin b প্লাস sin a cos b। এটিকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি, আমি লাইনটার পরে এখানে উপরে লিখছি, এইটাকে আগে লিখলাম আমি sin a cos b প্লাস cos a sin b। দেখতে পাচ্ছ এটাই ছিল আমাদের প্রমাণ, সাইন এ প্লাস বি এর সূত্রে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এইভাবে সাইন এ প্লাস বিকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। প্রমাণটা তোমরা দেখলে কস এ প্লাস বিকে আমরা একইভাবে ভাঙবো, যেহেতু এ প্লাস বি কোণটি হচ্ছে এই কোণটি, তো এর সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে এই কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও পি কিউ এর সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে ও কিউ। তো সেই ভূমিকে আমি বলেছিলাম লবে যেতে থাকবে সেটিকে 2 ভাগ করতে হবে। সে ও কিউকে আমি 2 ভাগ করার জন্য আমাকে কী করতে হবে? এখানে 2 ভাগ করা যাচ্ছে না, তাই আমাকে ওএস এর থেকে মাইনাস করতে হবে, ওএস এর থেকে মাইনাস করতে হবে কিউএস। তারপর এখানে তাহলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে, তারপর এটাকে ভেঙে নিলে এখানে মাইনাস চলে আসবে, যেমন সূত্রে মাইনাস আছে। তারপর সেখানে আবার এই একই স্টেপটি করে তোমরা এই কসের ফর্মুলাটি প্রমাণ করতে পারো। এইভাবে মাইনাসের সূত্র আমরা প্রমাণ করব। তো এই প্রমাণটি সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি এদের মধ্যে কোনো একটি প্রমাণ, বা সাইন এ মাইনাস বি কস এ মাইনাস বি এর মধ্যে কোনো একটি প্রমাণ তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো প্রমাণগুলি ভালো করে রাখবে, বইয়ের মধ্যে প্রমাণগুলি করে দেওয়া আছে, তোমরা একটু দেখবে। আমি জাস্ট একটু ডিসকাস করে দিলাম। তো আমি মাইনাসের যে ড্রয়িংটাতে খুব ভুল হয়, আমি ড্রয়িংটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখবে। যেমন সাইন এ মাইনাস বি, একই ড্রয়িংয়ে সাইন এবং কস দুটোই প্রমাণ হবে। তো মাইনাসের সূত্রে
আসে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এবং কসের সূত্রে হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো একটু দেখবে আমি প্রমাণের জন্য যে ছবিটা দরকার। তো প্রথমে একটি সরলরেখা, প্রথমে একটি রশ্মি ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধরলাম ও ওয়াই অবস্থানে আসলো। এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এ কোণ উৎপন্ন করেছে। এরপর ও ওয়াই অবস্থান থেকে এই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরল, অর্থাৎ এবার এই ডিরেকশনে ঘুরল, ঘুরে বি কোণ উৎপন্ন করলো ওজের অবস্থানে এসে। তো এর আগে আমি বলেছিলাম যে এই প্রমাণগুলি করার সময় সর্বদা তোমরা লাস্ট যে অবস্থানটি আছে, যেমন এখানে ওজের অবস্থানে এসেছে, এর উপরই একটি বিন্দু নিতে হবে। তো আমি এর উপর একটি যে কোনো বিন্দু নিলাম, ধরলাম এই বিন্দুটি পি। তাহলে বলেছিলাম পি থেকে দুটি রেখার উপর লম্ব টানতে হবে। একবার প্রথম লাইনটির উপর লম্ব, এটি ছিল পি কিউ। তারপর দ্বিতীয় লাইনটির উপর লম্ব, এটি হচ্ছে পি আর, এটি লম্ব, এটিও লম্ব। পি কিউ পি আর হয়ে গেল। দ্বিতীয় যে লাইনটির উপর লম্ব হবে সেই লাইন থেকে আবার প্রথম লাইনের উপর লম্ব, আর থেকে এটা। এবার আর বিন্দু থেকে আরো একটি লম্ব ছিল, যেটি ছিল প্রথম লম্বটির উপর লম্ব, অর্থাৎ প্রথম লম্ব ছিল এটি, তার উপর এখান থেকে লম্ব টানতে হবে। তাই এখানে একটু এই সরলরেখাটাকে বর্ধিত করে দিতে হবে, দিয়ে তার উপর লম্ব টানতে হবে, এবং এটি হবে টি। তো একইভাবে এই পুরো কোণটা এখানে হচ্ছে এ প্লাস বি, আমি মার্ক করে দিচ্ছি, সরি, এখানে ও এক্স অবস্থান থেকে ওয়াই অবস্থানে এ কোণ ছিল, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরে বি কোণ উৎপন্ন করলো ওজের অবস্থানে। তাই এখান থেকে এই পর্যন্ত কোণটি হবে এ মাইনাস বি। এখন আমরা একটু দেখার চেষ্টা করব সেই উপরের কোণটি আবার আগের মতো, যে এখানে ও এক্স সরলরেখাটির সঙ্গে 8টি সরলরেখা সমান্তরাল। এবার ও এক্স এর সঙ্গে 8টি সমান্তরাল, এবং এখানে ও ওয়াই হচ্ছে সেই ভেদক, অর্থাৎ এই এক্স ও ওয়াই যে কোণটি ছিল সেটি ছিল এ কোণ, অর্থাৎ এই কোণটি হচ্ছে এ কোণ। এবার উপরের কোণটি যদি এ হয়, এই এ কোণের সঙ্গে এই ভিতরের কোণটি, এ কোণের সঙ্গে এই ভিতরের কোণটি যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ পি থেকে আর পি আর টি এটার উপর লম্ব ছিল, অর্থাৎ এটি আর এটি যোগ করলে 90। আবার এই কোণের সঙ্গে এই কোণ যোগ করলেও হবে 90। তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এটি এ কোণ। এই ছিল চিত্র। এবার এই চিত্রের সাহায্যে তোমরা সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি কোণ এটি, এই কোণের জন্য সমকোণী ত্রিভুজ হচ্ছে ও পি কিউ। সেখান থেকে লম্ব বাই অতিভুজ করলে আমরা পাবো পি কিউ বাই ও পি। এখন পি কিউকে দুই ভাগ করতে হবে। এখন পি কিউকে ভাগ করা যাচ্ছে না, পি কিউকে দুই ভাগ করা যাচ্ছে না, তাই আমরা এখান থেকে কিউ থেকে টি পর্যন্ত নিয়ে নিব। তাহলে আমরা এটিকে লিখতে পারি টি কিউ মাইনাস পিটি, মাইনাস পিটি বাই ওপি। এবার এটিকে আগের মতো করে বিচ্ছেদ করে দিয়ে, যে আমি বলেছিলাম যে কমন বাহু নিতে হবে, সেই কাজটা করতে হবে। এখানেও এই কাজটি করতে গিয়ে তোমরা দেখবে এখানে লিখবো আমি টি কিউ বাই ওপি মাইনাস পিটি বাই ওপি। এখানে টি কিউ সরলরেখাটি কোনো ত্রিভুজের বাহু না, তাই টি কিউকে পরিবর্তন করে টি কিউ এর পরিবর্তে লিখতে হবে আর এস। আগে সাইনের প্রমাণ করতে গিয়ে তোমরা এরকম একটি অবস্থা পেয়েছো, এখানেও একটা পাচ্ছ। ইনফ্যাক্ট শুধু সাইন না, কসের প্লাস বা মাইনাস যে কোনো ফর্মুলা প্রমাণ করতে গিয়ে এরকম একটা বাহু আসবে, যেখানে তোমাদের সেটিকে পরিবর্তন করে নিতে হবে। তো এটার বাকি অংশটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, বইয়ের মধ্যে আছে, একটু ভালো করে দেখে নিবে। আমি চাইবো তোমরা এই প্রমাণগুলি নিজে হাতে কমপ্লিট করো একটি উপপাদ্যের মতো করে, কারণ এখানকার এই 4টি প্রমাণ সাইন এ প্লাস বি দুটো হয়ে গেল,
মানে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি দুটো হয়ে গেল, আবার কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি দুটো হলো। এই চারটি প্রমাণের জন্য দুটি ছবি লাগে, প্লাসের জন্য আগের ছবিটি, মাইনাসের জন্য এই ছবিটি। তো প্রমাণগুলো তোমরা নিজে হাতে করা শেখো। এখন আমরা দেখে নেব এর বাকি ফর্মুলাগুলো কি আছে। দেখো, আমি এই সূত্রগুলোকে সবগুলোকে সিরিয়াল নাম্বার না করে এক নম্বরে বসাবো শুধুমাত্র সাইনের সূত্র। যেমন দেখো, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো তোমরা যদি সাইন এ প্লাস বি এর সূত্র মুখস্থ রাখো তাহলে মাইনাসের সূত্র মনে রাখার কোনো প্রবলেম নেই, কারণ সাইন মাইনাসের সূত্রে এখানে মাইনাস বসলে কেবলমাত্র এই জায়গায় মাইনাস চলে আসবে। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি হয়ে গেল। এখন দেখব 2 নম্বর সূত্র। cos a প্লাস বি আর cos a মাইনাস বি। তো cos এর প্লাসের সূত্রে হয়ে যাবে মাইনাস এবং মাইনাসের সূত্রে হয়ে যাবে প্লাস। এবং আমি যেটা বলেছিলাম মনে রাখার জন্য একটু হিন্টস আমি দিচ্ছি। তো ভিউয়ার্স, cos এখানে সবসময় একটি ব্যতিক্রমী রোল পালন করে। তোমরা পরবর্তী সূত্রগুলোতেও দেখবে যে cos সবসময় একটু ব্যতিক্রমী থাকে। তো সাইনের সূত্রগুলোর মধ্যে মনে রাখবে যে সাইন এবং cos দুটো একসঙ্গে থাকে, অর্থাৎ সাইনের সূত্রে সাইন cos cos সাইন এইভাবে আসবে, এবং cos-এর সূত্র সবসময় স্টার্ট হবে cos দিয়ে, কিন্তু cos-এর সঙ্গে cos-এর জোড়া থাকবে, সাইনের সঙ্গে সাইনের জোড়া থাকবে। যেমন দেখতে পাচ্ছ তোমরা cos এ cos b সাইন এ সাইন b, মাঝখানে কি হবে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। অর্থাৎ cos-এর সূত্রে তোমরা cos cos সাইন সাইন লিখবে এবং সাইনের সূত্রে সাইনের সাথে cos থাকবে এবং cos-এর সাথে সাইন থাকবে। পেয়ারটি দেখো, সাইনের সূত্র শুরু হয়েছে সাইন দিয়ে, cos-এর সূত্র শুরু হয়েছে cos দিয়ে। সাইনের প্লাস থাকলে এখানে প্লাস হবে, সাইনের মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। আমি আরেকবার ফাইনাল বলে দিচ্ছি, ভালো করে দেখো। তো সাইনের সূত্র সাইন cos-এর কম্বাইন্ড হবে, যেমন সাইনের সূত্র সাইন cos মিলে থাকবে এবং শুরুও হবে সাইন দিয়েই, তাহলে এবং সাইন cos দিয়ে থাকলে শেষেরটা হবে cos সাইন। তাহলে সূত্রটা এরকম দাঁড়াচ্ছে, সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, মাইনাস হয়ে গেলে হবে সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি। এবং cos-এর সূত্রে কি হবে, একই একই রাশি থাকবে, যেমন cos cos সাইন সাইন। এবং যেহেতু সূত্রটা cos-এর এবং স্টার্টও করবে cos দিয়ে, তাহলে সূত্রটা এরকম দাঁড়াচ্ছে, যদি cos a প্লাস বি হয় তাহলে সূত্র হলো cos a cos b, আমি বলেছিলাম প্লাস থাকলে মাইনাস, কারণ cos ব্যতিক্রমী, মাইনাস সাইন এ সাইন বি। ঠিক একই রকম cos a মাইনাস b এর সূত্র হবে cos a cos b প্লাস সাইন এ সাইন বি। এখন আমরা দেখি সাইন cos হয়ে গেল tan এর সূত্র। tan a প্লাস বি। তো ভিউয়ার্স, tan a প্লাস বি এর সূত্রটি প্রমাণ করার জন্য ওই ছবির দরকার নেই, তোমরা ছবি দিয়েও করতে পারো। বাট এখানে দেখো tan a প্লাস বি এর সূত্র, তোমরা যদি sin a প্লাস বি আর sin a মাইনাস বি, সরি sin a প্লাস বি বাই cos a প্লাস বি করো, তাহলে এটা বাই এটা আসবে, এবং প্রত্যেকটাকে যদি cos a cos b দিয়ে ভাগ করে দাও উপর নিচে লব এবং হরকে, তাহলে tan এর সূত্রটি চলে আসবে। তো আমি ওখানে আর যাচ্ছি না, কারণ tan এর সূত্রের প্রমাণ নিয়ে কখনো পরীক্ষায় ঝামেলাও করে না। তো যার সূত্রটি মনে রাখো তোমরা, tan a প্লাস বি সূত্রটা মনে রাখা খুব সোজা। তো উপরে যোগ হয়ে যাবে tan a প্লাস tan b। মজার বিষয় এটাই, tan বা cot-এর সূত্রগুলিতে কেবলমাত্র tan-ই থাকে, tan এর সঙ্গে cot থাকবে না। তো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তো tan a প্লাস b এর সূত্র উপরে প্লাস হয়ে যাচ্ছে এবং নিচে মাইনাস হয়ে যাচ্ছে। তো তোমরা খেয়াল করে দেখবে যে তোমার ক্লাস 10-এ যতগুলো প্রমাণ করেছিলে বা বিভিন্ন রকম অঙ্কগুলো যে দিত, প্রমাণ করো
এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে ট্যান এ প্লাস বি ইকুয়াল টু এরকম এই রাশিটা কিন্তু থাকতো। তোমরা হয়তো জানতে না এটা সূত্র, আসলে তোমাদেরকে এই সূত্র দিয়েই করতে দিত। যারা কোশ্চেন তৈরি করে তারা অত জটিলভাবে কোশ্চেন তৈরি করে না, তারা একটি সূত্র বসিয়ে দিয়েই তোমাদেরকে অঙ্ক দিয়ে দিত। তো দেখো, যদি এখানে প্লাসের সূত্রে এরকম প্লাস থাকে তাহলে ট্যান এ মাইনাস বি এর সূত্র কি হবে, শুধু প্লাসের জায়গায় আমরা মাইনাস বসিয়ে দিব এবং মাইনাসের জায়গায় প্লাস, মানে অর্থাৎ ঠিক এর উল্টোটা করব, সাইনগুলো বদলে দিব। এখানে হয়ে যাচ্ছে ট্যান এ, উপরে হবে মাইনাস, অর্থাৎ ট্যানের সূত্রে যদি প্লাস থাকে তাহলে উপরে প্লাস, মাইনাস থাকলে উপরে মাইনাস, এবং একটা প্লাস থাকলে আরেকটি তো মাইনাস থাকবেই। এই গেল ট্যানের সূত্র। এখন আমরা আসবো কটের সূত্রে। তোমার সূত্রগুলো আমি যেভাবে দিচ্ছি এভাবেই তোলার চেষ্টা করবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে আমার মনে হয়। কট এ প্লাস বি। ভিউয়ার্স, কটের সূত্রগুলো যদি তোমরা মনে নাও রাখো তাহলে আমি বলবো না খুব একটা অসুবিধা হবে, কারণ সেটিকে 1/tan লিখে তোমরা ট্যানের ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে পারবে। তবে মনে রাখলে কিছু কিছু ক্ষেত্রে 2-1 লাইন কম হয়ে যাবে অঙ্ক করতে গিয়ে, তার জন্য মনে রাখতে পারলে মনে রাখবে। দেখো, কটের সূত্র, কটের সূত্র ঠিক নিচেরটা উপরে লিখতে হয় এবং পুরো ব্যাপারটাকে উল্টো দিক থেকে লিখতে হয়। যেমন কটে কট বি, প্লাসের সূত্রে উপরে মাইনাস এবং নিচে হবে কট বি প্লাস কট এ। কট এ মাইনাস বি, কট এ কট বি। সূত্র লেখার সময় বইয়ে হয়তো দেখবে যে বি গুলোকে আগেই লেখা আছে সব ক্ষেত্রে, আর নিচে হয়ে যাবে কট বি মাইনাস কট এ। এই দুটো হচ্ছে কটের সূত্র। তো এই ছিল সাইন, কস, ট্যান এবং কটের সূত্র। এর সঙ্গে এ প্লাস বি প্লাস সি, ট্যানের জন্য একটি সূত্র আছে, ওটিও একটু বেশ ভালো সূত্র, অনেক জায়গায় লাগে। এ প্লাস বি প্লাস সি, এটা মনে রাখলে খুব ভালো হবে। এটা ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি। পুরোটাকে ভাগ করতে হবে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, আবার মাইনাস ট্যান বি ইন্টু ট্যান সি, আবার মাইনাস ট্যান সি ইন্টু ট্যান এ। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের টোটাল সূত্র এগুলোই। এর মধ্যে থেকে এই সূত্রগুলো দিয়ে আরেকটি সূত্র তৈরি করা হয়েছে, একটি না দুটি সূত্র তৈরি করা হয়েছে। ওই দুটি সূত্র তোমরা প্রয়োগ করে অনেক জটিল কিছু ক্যালকুলেশন থাকে যেগুলোকে একটু সহজ করতে পারো। তো আমি বলবো ওই দুটো সূত্র একটু আলাদা করে মনে রাখবে। দেখো, আমি এটা মুছে দিচ্ছি, তোমার বই পেয়ে যাবে। দেখো, নাম্বার 6, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, আমরা যদি সাইন এ প্লাস বি এর সূত্র করি তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি পাবো, এবং সাইন এ মাইনাস বি এর সূত্র করি তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি পাবো। এই দুটি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসার পর আমরা যদি এটাকে সরল করি তাহলে লাস্ট যে রেজাল্টটি পাবো সেটি হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো এই সূত্রটি মনে রাখার সহজ উপায় হচ্ছে যে দুটি সাইনের, মানে সাইনের যে মেন দুটি সূত্র আছে, একটি হচ্ছে যোগ আর একটি বিয়োগ, এই দুটি গুণ করলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হবে। মনে রাখার ট্রিক এটাই যে সাইনের সূত্র এখানে সাইন দিয়েই আসবে এবং শুরু সাইন দিয়ে হবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হবে। তো এটাকে যদি আমি আর একটু অন্যভাবে লেখার চেষ্টা করি, দেখো তাহলে আমি এটাকে
অন্য কালার ইউজ করলাম। এখানে সাইন স্কোয়ার এ কে লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার এ, তারপর মাইনাস আছে এই মাইনাস সাইন স্কোয়ার বি এর জায়গায় আবার একটি 1 মাইনাস যদি আমি কস স্কোয়ার বি লিখি, তাহলে এই মাইনাসের সঙ্গে ক্যালকুলেশন হয়ে যাবে প্লাস কস স্কোয়ার বি। অর্থাৎ এই 1 আর এই 1 চলে যাওয়ার পর যেটা পাবো আমরা সেটা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তো দেখো এখানে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্রটাকে দুইভাবে লেখা যায়। একটি হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটি হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এই জন্য আমি বলেছিলাম যে সাইনের যোগ এবং বিয়োগ একসঙ্গে যদি গুণ থাকে, তাহলে তোমরা যদি মনে রাখো যে সাইনের সূত্র সাইন দিয়ে শুরু করো, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হবে। কিন্তু এই সূত্রটাকে যদি অন্য আকারে কস আকারে লিখতে যাও, তাহলে কস দিয়ে শুরু করতে গেলে কোণটি কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ হচ্ছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এই জন্য আমার মনে হয় যদি একটাই মনে রাখো তাহলে এই গন্ডগোলগুলো হবে না, কিন্তু কখনো কখনো অঙ্ক করতে গিয়ে এই ফর্মটাও কাজে লাগে। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তোমার যদি এই ফর্মটা মনে না থাকে, তাহলে এই কস স্কোয়ারের জায়গায় আবার 1 মাইনাস সাইন স্কোয়ার, এই কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার করলে এই আকারটি নিয়ে আসতে পারবে। তো একটি আকার মনে রেখেও অঙ্ক করা যায়। তো যেভাবে সুবিধা হয় মনে রাখো। এবার দেখি কসের সূত্রটাতে কি আসে। এখন হচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তো জেনারেলি কসের সূত্র যদি আমরা ভাঙি, কস এ প্লাস বি এর সূত্রে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হয়, এবং মাইনাসের সূত্রটিতে মাঝখানে প্লাস থাকে। তো এর আগে যখন যোগ ও বিয়োগের সূত্র পড়েছিলাম, তখন আমি বলেছিলাম যে সাইনের সূত্রগুলি সাইন কস মিলে আসে, আর কসের সূত্রগুলি কস কস সাইন সাইন এভাবে আসে। কিন্তু এই দুটো সূত্রের জন্য একটু আলাদা, যেখানে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি গুণ করলে দুটোই সাইন আসছে। যাই হোক, ওই সূত্র এই সূত্র অনেকটাই ডিফারেন্ট। তারপর আমি বলছি যে মনে রাখার ক্লুগুলো এরকম যদি হয়, তাহলে এই জায়গাটা একটু ব্যতিক্রমভাবে আসছে, যেখানে দুটো সাইন গুণ করে দুটোই আমরা সাইন পাচ্ছি সাইন দিয়ে শুরু করলে, সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার বি। আর যদি কস দিয়ে শুরু করি, তাহলে কোনটা আগে পরে হয়ে যাচ্ছে, অর্থাৎ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক একই রকম যখন দুটি কসের গুণ করব, এখানেও দেখা যাবে যে দুটি কস থাকলে এখন একটি কস একটি সাইন আসছে। তো এখানে হয়ে যাবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখতে পাচ্ছ কসের সূত্রটি কস দিয়ে শুরু হলো, কিন্তু এই ক্ষেত্রে একটি কস হলে আর একটি সাইন হয়ে যাবে। তো সূত্রটি এরকম হলো কস স্কোয়ার বি মাইনাস সাইন কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটিকেও আরেকটি রূপ দেওয়া যেতে পারে। তো দেখো, আমি যদি এই কস স্কোয়ার এ কে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, মাইনাস সাইন স্কোয়ার বি কে যদি লিখি 1 মাইনাস কস স্কোয়ার, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার বি। সো ফাইনালি এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে, 1 1 কেটে যাওয়ার পর কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ খেয়াল করে দেখো যে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি এর সূত্র তুমি যেভাবেই লেখো না কেন, cosটা কিন্তু আগেই থাকছে, cos স্কোয়ার তারপরে সাইন স্কোয়ার থাকছে। এখন এখানে একটা বিষয়, একটি a একটি b, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বিও লেখা যায়, আবার cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার এও লেখা যায়। অর্থাৎ তুমি এদের এই দুটি কোণের মধ্যে যে কোনো একটিকে a একটিকে b ধরলেও কোনো সমস্যা নেই। এটা কিভাবে সম্ভব? কারণ আমরা জানি cos এর ভিতর থেকে মাইনাস কমন নিলে সেই মাইনাসটি উধাও হয়ে যায়। যেমন এখানে cos a মাইনাস b আছে, আমি যদি চাইতাম তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস b মাইনাসে লেখা যায়। তাহলে ওই মাইনাসটি যদি চলে যায়, থাকে কি cos b মাইনাস a, অর্থাৎ এই cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b ইকুয়াল টু cos a প্লাস b ইন্টু cos b মাইনাস a আকারেও লেখা যায়। সেই ক্ষেত্রে প্রথম লাইনটি এটা আসবে, দ্বিতীয় লাইনটি এটা আসবে। এই জন্যই দুটি কসের গুণফলের সূত্রে তোমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b লিখতে পারো, আবার cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a লিখতে পারো। অর্থাৎ কাকে a কাকে b নিবে সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু সাইডের সূত্রে এটা খুব ম্যাটার করে। যেমন সাধারণত a মাইনাস b আমরা এভাবে লিখি, আগেরটাকে a ধরি। তো যদি তোমরা প্রথমটাকে a ধরো, ওই হিসেবে সূত্র লিখতে গেলে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b লিখতে হবে। আর যদি এটিকে sin দিয়ে না লিখে cos দিয়ে লিখতে চাও, তাহলে কিন্তু cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a
এ হবে। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে কোনটাকে তুমি বি নিয়েছো, অর্থাৎ মাইনাসের পরেরটাকে বি নিলেই এরকম হওয়া সম্ভব। ভিউয়ার্স, শুরু করছি অতি সংক্ষিপ্তের 1 নম্বর প্রশ্নটি। খুব একটা ছোট সহজ প্রশ্ন। দেখো, এতদিন পর্যন্ত তোমরা বের করতে পারতে কেবলমাত্র আদর্শ যে কোণানুপাতগুলি আছে সেগুলোর সাহায্যে কোনো মান, কিন্তু এখন 15 ডিগ্রির গণিতক যে কোনো কোণেরই তোমরা মান বের করতে পারবে। যেমন সাইন -75 ডিগ্রি, এটি 15 একটি গণিতক কোণ, কারণ 15 5 15 75 হয়। এরকম 15 ডিগ্রির গণিতকে যে কোনো কোণ থাকলে তোমরা ক্যালকুলেশন করে আনতে পারবে। তো আমি দেখাচ্ছি এই কোশ্চেনটা। যেমন দেখো, আমরা জানি নিয়ম অনুযায়ী মাইনাস থাকলে সাইনের মাইনাস বাইরে আসবে, অর্থাৎ মাইনাস সাইন 75 ডিগ্রি। এখন তোমাদের যে কাজটি করতে হবে, এই 75 ডিগ্রি মানটি দুটি কোণে ভেঙে দাও, যে দুটি কোণ তোমরা জানো। খুব সিম্পল, একটি যদি আমি 45 আর একটি 30 লিখি, 45 এবং 30 দুটোই আমাদের আদর্শ কোণের মধ্যে পড়ে, সেই দুটি কোণে আমরা ভেঙে দিব। তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এখন সাইন এ প্লাস বি এর সূত্র করে দিব। তো সূত্র অনুযায়ী হয়ে যাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখন এগুলো মান বসিয়ে দিলে আমাদের হয়ে গেল 1/√2 cos 30 √3/2 প্লাস 1/√2 sin 30 হাফ। সো মাইনাস কমন নিচে আসছে 2√2, উপরে হয়ে গেল √3 প্লাস 1। এটিকে এই পর্যন্ত রাখলেই চলবে। এই মানগুলি এইরকম আসে বলেই হয়তো মনে হয় যে এই সমস্ত কোণগুলোকে আমরা আদর্শ কোণের মধ্যে রাখতে পারিনি। যে মানগুলি মনে রাখা খুব সহজ হবে সেগুলোকে আমরা আদর্শ কোণ হিসেবে রাখতে পেরেছিলাম, কারণ এই মানগুলি এতটাই সরল থাকে। কিন্তু এখানে 75 ডিগ্রি বা 15 ডিগ্রি, তোমরা চাইলে এখন 15 ডিগ্রি মানও বের করতে পারো। কীভাবে? 45-এর থেকে 30 বিয়োগ করে দিলেই 15 হয়ে যাবে। তো এরকম করে 15 ডিগ্রি মান বের করতে পারো। তোমরা যদি বলে 105 ডিগ্রি কত হবে, তাহলে সেটিকে 60 + 45 করে দিয়ে বের করতে পারো। এরকম কোশ্চেন আছে এখানে, একের বাকি অঙ্কগুলোর মধ্যে এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। তো এইভাবে যে কোনো কোণের মানে 15 গুণিতক যদি কোনো কোণ থাকে, এখন আর তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা প্লাস অথবা মাইনাসের সূত্র প্রয়োগ করে দিতে পারবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 2 cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা প্লাস cos 120 মাইনাস আলফা, এটি ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। দেখো, এখানে cos আলফাকে আমরা কিচ্ছু করব না, তাহলে এটা ইকুয়াল টু cos আলফা। এটিকে সূত্রে ভেঙে দেব, cos a cos b মাইনাস sin a sin b। আবার এটিকেও সূত্র করে দিব, প্লাস cos a cos b মাইনাসের সূত্রে প্লাস sin a sin b। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকলো cos আলফা প্লাস এই দুটি মিলে হয়ে গেল 2 cos 120 ডিগ্রি ইন্টু cos আলফা। এখন cos 120 মানে 120 ডিগ্রি মান কী করে বের করতে হয় তোমরা আগের চ্যাপ্টারে শিখে গেছো, আমি জাস্ট শর্টকাট করে দিচ্ছি। দেখো, এই ভ্যালুটি সেকেন্ড কোয়াড্রেন্টে, এই জন্য মাইনাস cos 60 ডিগ্রি আসবে, অর্থাৎ হিসেব করে পাচ্ছি আমরা 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু cos আলফা। তো ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু 0। আমরা চলে এলাম আরেকটি এক্সাম্পলে, 4-এর 1 নাম্বার। এখানে প্রমাণ করতে বলেছে cos 20 প্লাস sin 20 বাই cos 20 মাইনাস sin 20 ইকুয়াল টু tan 65 ডিগ্রি। এই টাইপের প্রবলেম খুব সহজ, আমি এটি মুছে দিচ্ছি। তো দেখো, যখনই কোনো প্রবলেম সাইন এবং কসের যোগভাগ আকার অথবা ভাগযোগ আকারে থাকবে, তোমরা সিম্পলি
এই যে টার্মটি কস, কস দিয়ে ভাগ করে দিবে। আমি আবার বলছি, যখনই কোনো প্রবলেম কস এবং সাইনের যোগভাগ প্রক্রিয়ায় দেওয়া থাকবে, যোগভাগ প্রক্রিয়ায় একই কোণের জন্য 20-20 যে কোনো কোণই থাক না কেন, কিন্তু কোণ দুটি একই হবে। সাইন এবং কসের ক্ষেত্রে একই কোণ থাকবে, কিন্তু যোগভাগ বা ভাগযোগ প্রক্রিয়া থাকবে, তখনই কস দিয়ে ভাগ করে দিবে উপর নিচে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমি উপরে নিচে যদি কস দিয়ে ভাগ করে দেই, cos 20 প্লাস সাইন 20 পুরোটা বাই cos 20, নিচে একই রকম cos 20 মাইনাস সাইন 20 বাই cos 20 ইকুয়াল টু, যখন আমি এটাকে এটা দিয়ে ভাগ করছি তখন এখানে 1 পাচ্ছি, প্লাস এখানে সাইন 20 বাই cos 20 ইকুয়াল টু tan 20, নিচে হবে 1 মাইনাস tan 20। এখন আমাকে প্রমাণ করতে বলেছিল tan 65 ডিগ্রি, অর্থাৎ tan এর সূত্রে নিয়ে আসতে হবে। তো আমি উপরের 1কে লিখে দিব tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এখন তোমরা ভালো করে জানো যে tan a প্লাস b এর সূত্র কিভাবে থাকে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b। তো এই 1কে কোনো পরিবর্তন করা যাবে না, আর এখানে tan a tan b থাকার কথা। তো tan a অর্থাৎ আমি যদি 45 ডিগ্রি বসাই, তার মান তো একই থাকে। তো আমি এখানে একটা tan 45 ডিগ্রি বসিয়ে দিলাম, অর্থাৎ tan 20 এর সঙ্গে tan 45 গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো, tan 45 প্লাস tan 20, অর্থাৎ tan a প্লাস tan b, b হচ্ছে এখানে 20 ডিগ্রি, a হচ্ছে 45 ডিগ্রি, বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু, সূত্র পড়ে গেল tan a প্লাস b, অর্থাৎ 45 প্লাস 20 ইকুয়াল টু tan 65 ডিগ্রি। এটাই প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন নাম্বার 5-2 দেখাতে বলেছে এই পুরো রাশিটি থিটা নিরপেক্ষ হবে। তো এই প্রশ্নটি অ্যাজ ইউজুয়াল একটা স্টুডেন্ট যেভাবে করে সেটি হচ্ছে cos π/4 প্লাস থিটা এর ফর্মুলা করে, অর্থাৎ cos a প্লাস b এর সূত্র করে a বলতে এখানে π/4, তার মান কিন্তু আমরা জানি। তো এটা করলে ক্যালকুলেশন করলে যেটা আসবে cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ এই cos থিটা বাই √2 মাইনাস sin থিটা বাই √2 এরকম একটা আসবে, তার উপর হোল স্কোয়ার। আর এখান থেকে পাওয়া যাবে sin থিটা বাই cos থিটা বাই √2 মাইনাস sin থিটা বাই √2 এরকম একটি হোল স্কোয়ার আসবে। তারপর এই দুটোর মধ্যে বিয়োগ করলে যেটা আসে সেটাই পাওয়া যাবে। তো এখানে আমি বলি এই প্রবলেমটিকে এইভাবে না করে আরেকটি ভালো পদ্ধতিতে তোমরা করতে পারো। যেমন আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারের যতগুলি সূত্র আছে তাদের মধ্যে শেষে দুটো সূত্র, অর্থাৎ সূত্রকে কাজে লাগিয়ে যে সূত্রগুলো তৈরি হয়েছিল সেই সূত্রটি দিয়ে আমরা এই প্রবলেমটি অনেক সহজে করতে পারি, এত ঝামেলা না করে। কীরকম, ধরো এটি a আর এটি b, তাহলে হয়ে গেল cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, অর্থাৎ এই সূত্রের ক্ষেত্রে cos a প্লাস b, সূত্র অনুযায়ী আমরা জানি cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b হয়ে গেল। এখন দেখো কি আসে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos, এটা ক্যালকুলেশন করলে π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা, দ্যাট ইজ π/4 প্লাস π/4। এখান থেকে পাচ্ছি π/4 প্লাস থিটা মাইনাস π/4 প্লাস থিটা, অর্থাৎ 2 থিটা। তো আমরা পেলাম cos π/2 ইন্টু cos 2 থিটা। cos π/2 ভ্যালু 0 ইকুয়াল টু 0, যেটা আমাদের বলেছিল থিটা নিরপেক্ষ প্রমাণ করতে। থিটা নিরপেক্ষ প্রুফড। তো চলে আসছি সংক্ষিপ্তের 1 নম্বর প্রশ্নে। এখানে আমরা দেখব এই প্রবলেমটির মান
3/2 প্রমাণ করতে দিয়েছে। এটি কি করে করা যায়? তো ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস, এটিকে ভেঙে দিব, সাইন 120 কজ আলফা মাইনাস কজ 120 সাইন আলফা, এই পুরোটার হোল স্কোয়ার, এর সাথে প্লাস সাইন 120 কজ আলফা প্লাস কজ 120 সাইন আলফা, পুরোটার হোল স্কোয়ার। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা এর জন্য একটি সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাইন স্কোয়ার আলফা, এটি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি করতে পারি, অথবা সূত্রটি অ্যাপ্লাই না করেও করতে পারি, অর্থাৎ এই মানগুলি আগে বসেও করতে পারি। তো আমার মনে হয় সূত্রটি অ্যাপ্লাই করে দিলে এই অঙ্কটা একটু ছোট হয়ে যাবে, তো আমি সেটাই করছি। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার 120 কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120 সাইন স্কোয়ার আলফা। তো এই সমস্যাটি সমাধান করার জন্য এখন আমার সাইন 120 আর কস 120-র মানের প্রয়োজন আছে। তো এই মানগুলি আমি এর ভিতরেই করে দিচ্ছি। দেখো, সাইন 120 অর্থাৎ এটিকে লেখা যাবে সাইন 60 ডিগ্রি। তোমরা একটু ক্যালকুলেশন করে মিলিয়ে নেবে, এবং যেহেতু স্কোয়ার আছে এখানে মাইনাস আসার পরও এই মাইনাসটি চলে যাবে। একইভাবে এখানে আমরা পাবো কস স্কোয়ার 60 ডিগ্রি। তোমরা এই ক্যালকুলেশনটা এখানে মাঝখানে স্টেপে করে দেবে, আমি এখানে স্টেপ যেমন করেছি। সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 60 অর্থাৎ স্কোয়ার আছে বলে আমি লিখে দিলাম 3/2 কস স্কোয়ার আলফা, আবার কস স্কোয়ার 60 হচ্ছে, সরি এটা হচ্ছে 3/4 হবে, এখানে হবে 1/4 সাইন স্কোয়ার আলফা। তো আমরা যদি এই 2 দিয়ে গুণ করে দিই তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা। সবগুলো যদি আমরা লসাগু করে দেই তাহলে যেটা পাবো, নিচে 2 আসবে, উপরে হবে 3 কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা, এবং উপর থেকে যদি আমরা 3 কমন নেই বাকিটা 1 হয়ে গিয়ে থাকবে 3/2। তো এই ছিল আমাদের প্রমাণ। সিম্পলি এভাবে এটি করা যায়, খুব সহজ। সংক্ষিপ্তের 5 নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলেছে যদি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে প্রমাণ করো 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2, এবং এরপর প্রমাণ করতে বলেছে, এরপর tan 22.5 ডিগ্রির মান বের করতে বলেছে। তো দেখি এটা কি করে করা যায়। তো আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রবলেমটি ওখান থেকেই স্টার্ট করতে হবে। প্রদত্ত a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, বোথ সাইড আমি যদি tan নিয়ে নেই তাহলে পাচ্ছি tan a প্লাস বি ইকুয়াল টু tan 45 ডিগ্রি, অর্থাৎ এই পাশে আমরা ফর্মুলা করে দিব tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। রাইট হ্যান্ড সাইডে 1 চলে আসলো। এখন এটিকে বজ্রগুণ করে দিলে আমরা পাচ্ছি tan a প্লাস tan b ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b। আমরা ওই পাশ থেকে tan a tan b টাকে নিয়ে আসবো, তাহলে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1। দুই পাশে এখন আমরা 1 যোগ করে দিব,
তাহলে 1 প্লাস 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়াল টু 1 প্লাস 1। এটা ক্লিয়ার? এখন দেখো এই 1 প্লাস 10a আমরা রাখলাম, পরেরটা থেকে 10b কমন গেল, পরের এতটুক থেকে থাকলো হচ্ছে 1 প্লাস 10a এবং রাইট হ্যান্ড সাইডে 2 চলে আসছে। আমি বাকি অংশটুকু এই জায়গায় করাচ্ছি, দেখো। তাহলে আমরা যেটা পেলাম একটি উৎপাদক, 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b ইকুয়াল টু 2। আমাদের প্রমাণ হয়ে গেল। এইভাবে আমরা এই সমস্যাটি প্রমাণ করতে পারি 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b ইকুয়াল টু 2, যদি কিনা a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। এখন আমরা এর পরের অংশটি শুরু করব। দেখো পরের অংশটি tan 22.5 ডিগ্রির মান কি করে করা যাবে। a প্লাস b, সেকেন্ড পার্ট, এটি সেকেন্ড পার্ট, a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু a হলে 2a ইকুয়াল টু 45 ডিগ্রি ইমপ্লাইজ a ইকুয়াল টু 22.5 ডিগ্রি এবং 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10a ইকুয়াল টু 2 হবে, কারণ b ইকুয়াল টু a। আমরা আগে a প্লাস b 45 ডিগ্রির জন্য প্রমাণ করেছিলাম এটা। এখন সেইটা থেকেই যদি b এর জায়গায় a বসিয়ে দেই, তাহলে এখানে পাচ্ছি a ইকুয়াল টু 22.5 ডিগ্রি এবং এই প্রমাণে বসানোর জন্য আমরা পাচ্ছি 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10a ইকুয়াল টু 2। দ্যাট ইজ 1 প্লাস 10a হোল স্কোয়ার ইকুয়াল টু 2, যেটা ইমপ্লাইজ করবে 1 প্লাস 10a ইকুয়াল টু √2। এখন এখানে প্লাস মাইনাস কেন হবে না? কারণ এ একটি সূক্ষ্মকোণ 22.5 ডিগ্রি, তার মান সবসময় ধনাত্মক। তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটাও ধনাত্মক এবং একটা ধনাত্মক সংখ্যার যোগফল একটি ধনাত্মকই হবে, কারণ যেহেতু tan a পজিটিভ এবং 1 পজিটিভ, তাই এখানে মাইনাস মান অ্যাভয়েড করতে হবে। দেয়ারফর tan a ইকুয়াল টু √2 মাইনাস 1। এ ছিল এখানে 22.5 ডিগ্রি, দেয়ারফর tan 22.5 ডিগ্রি ইকুয়াল টু √2 মাইনাস 1। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা এই চ্যাপ্টারটির কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়।